আওয়ামীপন্থী ৬১ আইনজীবীর জামিন স্থগিতই থাকবে, আপিল বিভাগের নির্দেশ। কদমতলী থানার মামলায় গ্রেফতার আনিস সালমান। ভারতের এক ঘোষণায় বেনাপোলে আটকা পোশাক বোঝাই ৩৬ ট্রাক, পণ্যের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত ব্যবসায়ীরা। জুলাই আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়া কারাগারে, তদন্তে নির্দোষ প্রমাণ হলে ছেড়ে দেওয়া হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ না থাকায় রাজধানীবাসীর হতাশা, বর্ষাকাল সামনে রেখে বাড়ছে উদ্বেগ, নালা নর্দমা পরিষ্কারের আহ্বান। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। সরকার বিরোধী আন্দোলনের সময় প্রতিপক্ষকে মারধর ও হত্যা চেষ্টার মামলায় আওয়ামীপন্থী ৬১ আইনজীবীর জামিন স্থগিতই থাকবে বলে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। সকালে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ চেম্বার আদালতের দেয়া জামিন স্থগিতের আদেশ বহাল রাখেন। আগামী ২ সপ্তাহের মধ্যে হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দেন সর্বোচ্চ আদালত। গত ২২ এপ্রিল বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ ৬১ আইনজীবীকে জামিন দেন। এদিকে রাজধানীর কদমতলী থানার মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক ও ব্যবসায়ী সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে। স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞার কারণে ভারতে প্রবেশ করতে পারছে না পণ্যের চালান। এতে বেশ কিছু রপ্তানিকারক প্রতিষ্ঠানের ৩৬টি ট্রাক তৈরি পোশাক নিয়ে বেনাপোল বন্দরে দাঁড়িয়ে আছে। এসব পণ্যের ভবিষ্যৎ নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। শিশির কুমার সরকারের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন। শনিবার রাতে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানির উদ্দেশ্যে রপ্তানিকারকদের পোশাক বোঝাই ৩৬টি ট্রাক আসে বেনাপোল স্থলবন্দরে। ভারতের আমদানি নিষেধাজ্ঞার কারণে রপ্তানিকারকরা সেগুলো ভারতে পাঠাতে পারেননি। রবিবার সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত বেনাপোল কাস্টমস হাউসের কর্মকর্তা কর্মচারীরা কলম বিরতি কর্মসূচি পালনে সকাল থেকে নতুন কোনো চালান ফাইলে সই হয়নি। ভারতের এই প্রজ্ঞাপনে রপ্তানিমুখী তৈরি পোশাক স্থলবন্দরের তুলনায় সমুদ্র বন্দর দিয়ে ভারতে পাঠাতে সময় ও খরচ বেশি হবে। ভারতীয়রা কিছু মাল আমাদের দেশে বন্ধ করেছে। বাংলাদেশের রপ্তানিকারকরা যদি এই পণ্য স্থলপথে পাঠাতে পারত তাহলে সময় এবং অর্থ কম খরচ হতো। এখন নৌপথে পাঠাতে গেলে সময় এবং অর্থ বেশি খরচ। ভারত সরকারের এই সিদ্ধান্তে ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ নতুন করে কোনো পণ্যে গেট পাস ইস্যু না করায় পণ্য রপ্তানি বন্ধ হয়ে গেছে। বেনাপোল বন্দর দিয়ে ইতিপূর্বে গার্মেন্টস সামগ্রী প্রচুর রপ্তানি হতো। আজ ৩৬টা পণ্য রপ্তানির উদ্দেশ্যে বেনাপোলে আসায় ভারত সরকারের এই নয়া সিদ্ধান্তের কারণে এসব পণ্য রপ্তানি বন্ধ হয়ে গেছে। কারণ ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ এই পত্র জারির পর আর নতুন করে কোনো পণ্যের গেট পাস ইস্যু করছে না। বেনাপোল বন্দরের পরিচালক ভারতের নিষেধাজ্ঞার কপি হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। আমরা আসলে এখন বক্তব্য দিচ্ছি না, প্রতিক্রিয়া এখনো শুরু হয়নি। তেমন কেবল আজকে আমরা অর্ডার হাতে পাইলাম। এই আদেশের জন্য কোনো পরিবর্তন আমি লক্ষ্য করিনি। স্থল বন্দর দিয়ে কিছু পণ্যের আমদানিতে ভারতের নিষেধাজ্ঞায় দু দেশই ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। জুলাই আন্দোলনে রাজধানীর ভাটারা থানার এনামুল হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মামলার পরবর্তী শুনানি আগামী ২২ মে। সকালে শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজদিন আক্তার। আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। থাইল্যান্ডে যাওয়ার পথে রোববার শাহজালাল বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে পুলিশ। এরপর তাকে রাজধানী ভাটারা থানার এনামুল হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়। সোমবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজদিন আক্তারের আদালতে হাজির করে নুসরাতকে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক বিল্লাল ভুইয়া। অন্যদিকে নুসরাতের জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা, আর পাবলিক প্রসিকিউটর জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তদন্তকারী কর্মকর্তা তার তদন্তের মাধ্যমে বিষয়টা আসে নাই। পরবর্তীতে আমরা তদন্ত করে দেখলাম যে সে এটার সঙ্গে
তার যে অভিযোগটা সম্পৃক্ত, এই জন্য তাকে গ্রেপ্তার করা হয়। বাংলাদেশের মানুষ এবং শিল্পী, খেলোয়াড় বা অভিনয় শিল্পী বিভিন্ন তাদেরকে অনেকে পছন্দ করে, কিন্তু তারা জনগণের এই ভালোবাসাটাকে অপব্যবহার করে তারা ফ্যাসিস্টের সঙ্গে হাত মিলিয়ে ফ্যাসিস্টকে সহযোগিতা করে। যেসব জনগণ তাদেরকে ভালোবেসেছিল ওদের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে এবং এক কথায় দেশের মানুষের মৌলিক অধিকার হরণ করার জন্য তারা ফ্যাসিস্টকে সহযোগিতা করেছে। গত বছর 19 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিতে আহত এনামুল হক চলতি বছরের 3রা মে হত্যাচেষ্টা মামলা করেন। এতে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও 17 শিল্পী সহ 283 জনকে আসামি করা হয়। মামলায় 207 নম্বর আসামি নুসরাত ফারিয়াকে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। তদন্তে নির্দোষ প্রমাণ হলে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ছেড়ে দেওয়া হবে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কোনো নিরীহ মানুষ যেন শাস্তি না পায় সে ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে। ঈদুল আজহা ঘিরে রাস্তার পাশে কোনো পশুর হাট বসানো যাবে না বলেও জানান উপদেষ্টা। বলছি কেউ যেন ভোগান্তির শিকার না হয়, এই জন্য আমরা অবশ্যই ব্যবস্থা নিব। আমরা বলছি শুধু দুষ্কৃতিকারী যেন আইনের আওতায় আসে এবং শাস্তি ভোগ করে, কোনো একটা নিরীহ লোক যেন কোনো অবস্থায় শাস্তি ভোগ যেন না করে, এই ব্যবস্থা আমরা অবশ্যই নিব। এখন তার নামে যদি কেস থাকে আপনি কি করবেন? আপনি তো আবার যদি ছেড়ে দিলে আবার আপনি কিন্তু বোন বলবেন স্যার আপনি ছেড়ে দিচ্ছেন অমুকের ছেড়ে। দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে জেলা হিসাব রক্ষণ দপ্তরের 4 কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 4 জন। স্থানীয়রা জানিয়েছে, সকালে প্রবল বৃষ্টির মধ্যে ঠাকুরগাঁ থেকে একটি মাইক্রোবাস দিনাজপুরের দিকে আসছিল। বীরগঞ্জের বাবলু ফার্ম এলাকায় মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলে 2 জন মারা যায়। গুরুতর আহত 5 জনকে ঠাকুরগাঁ হাসপাতালে নেওয়ার পর আরও 2 জনের মৃত্যুর খবর জানান চিকিৎসক। রাজধানীতে জলাবদ্ধতার ভোগান্তি নতুন কিছু নয়। বিশেষ করে বর্ষাকালে দুর্ভোগের সীমা থাকে না। ভারী বৃষ্টিতে অলিগলি থেকে শুরু করে রাজপথ সবই তলিয়ে থাকে পানিতে। এর প্রধান কারণ অপরিকল্পিত উন্নয়ন, দখল দূষণ এবং খালবিল নালা সংস্কারে অবহেলা। বর্ষাকাল সামনে রেখে এবারও জলাবদ্ধতার ভোগান্তি কতটা মারাত্মক হতে পারে সে ভাবনাতেই অস্থির রাজধানীবাসী। জলাবদ্ধতা নিয়ে কাজী এহসান বিন দিদারের 2 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের প্রথম কিস্তি আজ। বর্ষাকাল শুরু হতে বেশ কিছুদিন বাকি, তবে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় গ্রীষ্মেও দেখা মিলছে বৃষ্টির। তীব্র গরমে এক পশলা বৃষ্টি স্বস্তি নিয়ে এলেও কিছু সময় পরই তা রূপ নেয় দুর্ভোগে। প্রধান ও শাখা সড়কগুলোতে পানি জমে সৃষ্টি হয় চরম ভোগান্তি। খেটে খাওয়া মানুষের পাশাপাশি শিক্ষার্থী, অফিসগামী যাত্রী ও পথচারীরা হন নাকাল। নগরবাসীর অভিযোগ, ঢাকা ও আশেপাশের সব নদীনালা, খালবিল দখল হয়ে যাওয়ায় ঘণ্টাখানেকের বৃষ্টিতেই তলিয়ে যায় রাস্তাঘাট। কাজ করবো, বেকু আইব, মাল উঠাইব, নিয়ে যাইব। এই 15 জন, 20 জন, 25 জন আয় কাম করে, লাঠি দিয়ে টানে, পারে তুইয়ে যায়, বৃষ্টি এলে আবার ভরিয়ে যায়। আর তো প্রতি বছর উড়ায় যায়, আবার নিচে পড়িয়ে যায়। এটা তো আমি আজকে মেলা দিন ধরে 14-15 বছর। নেই পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, যেটুকু আছে তাও অকার্যকর হয়ে আছে পলিথিন ও আবর্জনায়। ফলে পানি নামতে না পারায় সৃষ্টি হয় তীব্র জলাবদ্ধতা। ম্যাক্সিমাম প্লটের ময়লাই কিন্তু মনে করেন জেলের মধ্যে ফেলায়। সপ্তাহে 2 বার করে ময়লা উড়াইতো, ময়লা নিতে জায়গাতে, তাহলে তার এত ময়লা থাকে না। সবাই জানি দেখতে পারে আপনাদের মাঝখান থেকে, তারা জানি এই ফুটেজগুলো তাদের চোখে যখন পড়বে, দেখেন কি একটা অবস্থা। ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকায় প্রতিদিন প্রায় 7000 টন বর্জ্য উৎপাদন হয়। এর মধ্যে প্রায় 15% প্লাস্টিক বর্জ্য, যা সবই গিয়ে পড়ে নালা আর খালে। কাজী এহসান বিন দিদার, মোহনা সংবাদ, ঢাকা। 2টি সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন বরগুনার 10 লাখ মানুষ। পায়রা ও বিষখালী নদী পার হয়ে জেলা সদরে যেতে 4 উপজেলার মানুষের একমাত্র ভরসা আমতলী ও বড়ইতলা এলাকার 2টি ফেরি। পারাপারে ভোগান্তি কমানো সহ স্থানীয় অর্থনীতিতে গতি আনতে নদী দুটিতে সেতু নির্মাণের দাবি জানিয়েছেন লাখো মানুষ। দাবি পূরণে দাপ্তরিক প্রক্রিয়া গ্রহণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। গুলাম হায়দার স্বপনের প্রতিবেদন, জানাচ্ছেন রুস্তাদ জাহান।
খরস্রোতা, পায়রা ও বিষখালী বরগুনা জেলার 4টি উপজেলাকে বিচ্ছিন্ন করে রেখেছে। জেলা শহরের সাথে এসব উপজেলার যোগাযোগের একমাত্র উপায় ফেরি, কিন্তু দিনে রাতে একটা নির্দিষ্ট সময়ের জন্য ফেরি চলাচল করায় সেখানেও আছে ভোগান্তি। রাত 8টার পর তো ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে, ফলে সীমাহীন ভোগান্তি পোহাচ্ছে এই রুটে চলাচলকারীরা। 50,000 লোক এই নদীটাতে পারাপার হয়, কিন্তু দেখা যায় অনেক পুরুষ আছে ভয় পায় তুবনে, মহিলারা আসছে বই রয়েছে। এই 9টা 10টার পরে ভোগান্তি হয়, পারানে অনেক যাত্রী কান্দাকাটি করে, যাইতে পারে না, করতে পারে না। যদি অনেক রাত্রে গাড়ির ওপারে এসে পৌঁছায়, আমরা সময় মতো একটা খেয়া পাই না, ফেরি পাই না, আমাদের পারাপারের জন্য খুবই দুর্ভোগের শিকার হতে হয়। ব্রিজ হলে আমাদের জন্য আর কি সুবিধা হয়। এখন হলো যে এই যে ফেরির জন্য মানে আমাদের একটু ভোগান্তি হয় এবং লেট হয় এই জায়গায়। এই ভোগান্তি থেকে পরিত্রাণ পেতে পায়রা ও বিষখালী নদীতে 2টি সেতু নির্মাণের দাবি বরগুনার 10 লক্ষ মানুষের। যে ঝড় তুফান আসে তখন তোমাদের পারাপার খুব কষ্ট হয়, জন্য ব্রিজ খুব প্রয়োজন। বরগুনা থেকে খুব বিচ্ছিন্ন ব্রিজের জন্য। এপার এবং ওই পারের এই মানুষ আমরা আশা করছি যে যারা কর্তৃপক্ষ আছে আমাদের দুর্ভোগ কমাতে আপনারা সচেষ্ট হবেন। বর্তমান সরকার যেন একটা ব্রিজ ব্যবস্থা করেন, এই আমাদের অত্র এলাকার দাবি। সেতু নির্মাণ হলে ভোগান্তি লাঘবের পাশাপাশি বরগুনা সহ দক্ষিণাঞ্চলে শিল্পাঞ্চল ও পর্যটন কেন্দ্র গড়ে উঠবে বলে মনে করছেন সচেতন মহল। এই এলাকায় শিল্পাঞ্চল গড়ে তোলা সম্ভব, পর্যটন কেন্দ্রগুলোরও উন্নয়ন করা সম্ভব। সেক্ষেত্রে শর্ত অনুযায়ী আসলে ব্রিজ দুটো আগে করতে হবে। পায়রা ও বিষখালী নদীতে সেতু স্থাপনের জন্য সংশ্লিষ্ট অধিদপ্তরে প্রস্তাব পাঠানোর আশ্বাস দেন জেলা প্রশাসক। পায়রা নদীর উপর একটি ব্রিজের আলোচনা হচ্ছিল, তো সেটা কোন অবস্থায় আছে সেটা আগে জানার চেষ্টা করি, তারপরে অবশ্যই আমরা আমাদের দুটো কর্তৃপক্ষকে বিষয়টিতে অবশ্যই অবহিত করব। কারণ যেহেতু যে কোনো জায়গার উন্নয়নের মূল চাবিকাঠি তার যোগাযোগ ব্যবস্থা। সেতু দুটি নির্মাণ হলে পায়রা ও মংলা সমুদ্র বন্দরের সাথে সড়ক যোগাযোগ আরও সহজ হবে বরগুনা সহ দক্ষিণ অঞ্চলের। বুশরাত জাহান, মোহনা সংবাদ। কুষ্টিয়া শহরের থানাপাড়া ও চর আমলাপাড়ায় চলছে মাদকের রমরমা ব্যবসা। নেশার টাকা জোগাড় করতে নানা অপরাধে জড়িয়ে পড়ছে যুব সমাজ। এ নিয়ে প্রশাসনেরও কোনো মাথা ব্যথা নেই বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। মিলন খন্দকারের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। কুষ্টিয়ার থানাপাড়া ও চর আমলাপাড়ায় মাদকের রমরমা ব্যবসা চলছে। হাতের নাগালে সহজে মাদক পেয়ে এসব এলাকায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে মাদক সেবীর সংখ্যাও। আর নেশার টাকা জোগাড় করতে নানা অপরাধে জড়িয়ে পড়ছে তারা। এদিকে এলাকাবাসী বলছে, পুলিশের ছত্রছায়াতেই দিনরাত চলে এ মাদক ব্যবসা। এ অবস্থা চলতে থাকলে এলাকার যুব সমাজ ধ্বংস হয়ে যাবে বলেও আশঙ্কা তাদের। এরা নেতা খেতা ধরে এসব মাদক চলাইরা, এসব ছেলেপেলে এরকম কিছু বলতে গেলে আমাদের হচ্ছে মাতৃ আসে উল্টো করে ওপেন বিক্রি হচ্ছে। এটা পুলিশের গাফিলতি এবং পুলিশ সাহস দিয়ে দিয়েছে। দেখছি প্রশাসন এখানে বসে আছে, মাদক কারবারিরা ওখানে বসে বিক্রি করছে, প্রশাসন ওখানে বসে আছে, মাদক কারবারিরা ওখানে বিক্রি করছে। মাদকের কারণে এরই মধ্যে বেড়ে গেছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। আমাকে আমার ছেলে যায় নেশা করে যায়, আমাকে উল্টো পাল্টা মার দিচ্ছে। আমার ভাইটাকে নিয়ে আমার বাপ মা শান্তিতে থাকে না। এলাকার কারণে তো আমার ভাইটা নষ্ট হলো, মাদক আসক্ত হলো। এমন কোনো মাদক নেই যে এলাকা বিক্রি হয় না। এখন এই এলাকার লোকও অতিষ্ঠ, যারা সাধারণ জনগণ তারাও অতিষ্ঠ, তারাও এগুলোকে থামাইতে পারতেছে না। মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষায় প্রশাসন সব সময় তৎপর বলে জানালেন এই পুলিশ কর্মকর্তা। মাদকের যে স্পটগুলোতে র্যান্ডমলি আমরা অভিযান করছি এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আমাদের কাছে যদি সুস্পষ্টভাবে কোনো অভিযোগ আসে, আমরা অবশ্যই পুলিশ সদস্যদের যদি সংশ্লিষ্টতা থাকে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল। আফরিন পপি, মোহনা সংবাদ। মানিকগঞ্জের বেশিরভাগ কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে পরিপূর্ণ সেবা না মেলার অভিযোগ উঠেছে। ডাক্তারসহ বেশিরভাগ কর্মচারী নিয়মিত ক্লিনিকে আসেন না, ওষুধ সংকট তো রয়েছেই। এতে সেবাবঞ্চিত হচ্ছে তৃণমূলের লাখো মানুষ। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলেন সিভিল সার্জন। সাধন সূত্রধরের প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান।
মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা উপস্বাস্থ্য কেন্দ্রে প্রায় সময়ই তালা ঝুলতে দেখা যায়। রোগীরা এসে অপেক্ষা করলেও সময় মতো আসে না ডাক্তার। একজন ফার্মাসিস্ট যিনি অসুস্থ আর চিকিৎসক উম্মে আরিফা আক্তার 6 মাসের মাতৃত্বকালীন ছুটিতে আছেন। চিকিৎসা নিতে আসা স্থানীয় লোকজন জানায় ডাক্তার এবং ফার্মাসিস্ট নিয়মিত দেরিতে আসেন এবং চলেও যান তাড়াতাড়ি। 10টায় আসে, এই 12টার দিকে চলে যায়। 9:30 10টায় এরকম আসতো, যাই তো আগে 1টায় 1:30টায় কালা দশে যায়, আবার লিপুনা খুলে তারি করে, আবার আইসা খুলে আবার ওই যে 4 দোকানে গপ্প করে যায়, তারপরে আসে খুলে। অভিযোগ অস্বীকার করে নিজেদের পক্ষে সাফাই গাইলেন দায়িত্বরতরা। আমি অসুস্থ বলতে আমি স্টক করছিলাম, এই জন্য আমাদের এই জায়গায় দিছে। আমরা একটা পর্যন্ত থাকি, মানে এই যে ডাক্তার থাকে না, এই জন্য আমি চলে যাই। রিপোর্ট দেওয়ার লাগে প্রতিদিন, বাসায় বৈশাখ করে 2:30টার আগে 2টার সময় রিপোর্ট দিয়ে দিই। আমি তো রুগী দেখা শেষ করেই যাই, আমার তো 1টার পরে রুগী দেখার কথা না। আমার তো এই জায়গা পোস্টিং নেই, আমার তো জোর করে এই জায়গা বসাইছি। ভারপ্রাপ্ত সিভিল সার্জন বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে। পাশাপাশি 2 দিন দেরিতে উপস্থিত হলে 1 দিনের বেতন কর্তন ছাড়াও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। কর্মক্ষেত্রে দেরিতে যদি বলা হয়েছে, যেটা যাদের আপনার উপস্থিতি নিশ্চিত করার জন্য ফিঙ্গারপ্রিন্ট অথবা আমাদের যেটা বায়োমেট্রিক আছে, সেগুলোতে বলা হয়েছে পরপর 2 দিন না দিলে 1 দিনের বেতন কর্তন, এবং সেই ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ টোটাল বাধ্যবাধকতাপূর্বক তাকে বেতন ভাতা বন্ধ রাখার নির্দেশ দেওয়া আছে। এমন অনিয়মের বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে দাবি এলাকাবাসীর। বুশরাত জাহান, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। হানাদার ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় আরও 1.5 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে 18 মাস ধরে চলা তাণ্ডবে 53,300 ছাড়িয়েছে প্রাণহানি। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, স্থায়ী যুদ্ধবিরতি চাইলে হামাসকে গাজার নিয়ন্ত্রণ ছাড়তে হবে। একে হাস্যকর বলে মন্তব্য করেছেন হামাসের জ্যেষ্ঠ নেতা ওসামা হামদান। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। আলোচনার টেবিলে আর হামলা গাজার মাটিতে। 18 মাসেরও বেশি সময় ধরে এইভাবেই কুটচালের মাধ্যমে নিরীহ মানুষকে হত্যা করছে ইসরায়েল। গাজায় বর্বরতা বন্ধে কাতারের দোহায় চলছে আলোচনা। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাব অনুযায়ী গাজায় 45 দিনের যুদ্ধবিরতি হবে। এই সময় হামাস 10 জিম্মিকে মুক্তি দেবে, অপরদিকে ইসরায়েল নির্দিষ্ট ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। যুদ্ধবিরতি চলাকালীন স্থায়ী সমাধান নিয়ে আলোচনা হবে। আলোচনার মধ্যেই গাজার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে হামলা চালিয়ে 1.5 শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এতে 18 মাস ধরে চলা তাণ্ডবে 53,300 ছাড়িয়েছে প্রাণহানি। এরই মধ্যে অপারেশন গিডিয়ন চ্যারেটের অংশ হিসেবে উত্তর ও দক্ষিণাঞ্চলে স্থল হামলা জোরদার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, স্থায়ী যুদ্ধবিরতি চাইলে হামাসকে গাজা ছেড়ে চলে যাওয়া সহ উপত্যকাকে অস্ত্রমুক্ত করতে হবে, পাশাপাশি একসঙ্গে মুক্তি দিতে হবে সব জিম্মিকে। যদিও শর্তকে অগ্রহণযোগ্য উল্লেখ করে তা নাকচ করে দিয়েছে হামাসের জ্যেষ্ঠ নেতা ওসামা হামদান। ওদিকে গাজায় হামলা বন্ধ ও নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসে বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব, তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। আওয়ামীপন্থী 61 আইনজীবীর জামিন স্থগিতই থাকবে, আপিল বিভাগের নির্দেশ। কদমতলী থানার মামলায় গ্রেফতার আনিস সালমান। ভারতের এক ঘোষণায় বেনাপোলে আটকা পোশাক বোঝাই 36 ট্রাক, পণ্যের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত ব্যবসায়ীরা। জুলাই আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়া কারাগারে, তদন্তে নির্দোষ প্রমাণ হলে ছেড়ে দেওয়া হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ না থাকায় রাজধানীবাসীর হতাশা, বর্ষাকাল সামনে রেখে বাড়ছে উদ্বেগ, নালা নর্দমা পরিষ্কারের আহ্বান। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।